বাংলাদেশে জামাত ইসলাম ও ইসলামী ছাত্র শিবিরকে সরকার প্রজ্ঞাপন করে যে নিষিদ্ধ করেছে তার অর্থটা কি, এটা কিন্তু অনেকে ক্লিয়ার না। এবং অনেকেই বাংলাদেশ থেকে আমাদের কাছে জানতে চান, মেসেজ দেন যে ভাই, যারা জামাত শিবির এতদিন করতো, নিষিদ্ধের পর তাদের অবস্থা কি হতে পারে। কেউ যদি এই প্রজ্ঞাপন উপেক্ষা করে জামাত ইসলাম ইসলামের ছাত্র শিবির করেও, বা জামাত শিবির যদি তাদের ব্যানারে সরকারের নিষেধাজ্ঞাকে অমান্য করে সাংগঠনিক কার্যক্রম চালায়, রাজপথে নামে, তাহলে কি হতে পারে, এর শাস্তি কি হতে পারে, এর অর্থটা কি, এটা কিছু লিগাল আলোচনা, আইনি আলোচনা। এটা আমি মনে করি জামাত শিবিরের লোকজনের বোঝা উচিত। আইন বুঝে আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে চলা উচিত। কারণ সরকার এটা নৈতিক ভিত্তি থাকুক বা না থাকুক, আইনি মোড়কে নিষিদ্ধ করেছে। আইনি বৈধতা এটা নাই, আদালতে রিট করলে এটা টিকবে না ন্যায় বিচার হলে। তবে সরকার তো আইনি মোড়কে করেছে, অতএব আইনি মোড়ক বুঝে জামাতের এটা ট্যাকেল দেওয়া উচিত এবং ধৈর্যশীল হওয়া উচিত। আবারও বলছি, এই পরিস্থিতিতেও জামাতের উচিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। কোনো হটকারী কিংবা বেআইনি কাজ জামাত কিছুতেই করবে না, এটা জামাত বলে দিয়েছে। তারা বরাবরই সাংবিধানিক, গণতান্ত্রিক, আইনের প্রতি শ্রদ্ধাশীল, সুনাগরিক, এই কথাগুলো নিষিদ্ধের পরও বলেছে। এর মানে সরকারের সিদ্ধান্তকে আইনি প্রক্রিয়ায় জামাত মোকাবেলা করার চেষ্টা করবে, এটা রাজনৈতিকভাবে জামাত দেখবে না। তো দর্শক, এর অর্থটা কি এটা একটু বলি। প্রজ্ঞাপন আমি ভালোভাবেই দেখেছি। মূল বিষয়টা হচ্ছে সন্ত্রাস বিরোধী আইন। জামাত শিবির নিষিদ্ধের অর্থ যদি বুঝতে হয়, তাহলে আমাদেরকে সন্ত্রাস বিরোধী আইনটা বুঝতে হবে। সন্ত্রাস বিরোধী আইনের যে 18 ধারা, 18(1) ধারা অনুযায়ী কার্যত নিষিদ্ধ করা হয়েছে। যদিও আমরা আগেও বলেছি, সেখানে সত্তা, ব্যক্তি, এদেরকে নিষিদ্ধ করা যায়, কোনো রাজনৈতিক দলকে কার্যত নিষিদ্ধ করা যায় না। রাজনৈতিক দলের সংজ্ঞা এটা আরও ব্যাপক অর্থ বহন করে। সেটা জাস্ট একটা সত্তা কিংবা ওই জেএমবি, হিজবুত তাহরিরের মতো একটা সংগঠনের সাথে তুলনা করে নিষিদ্ধ করলেই হয় না। এটা রাজনৈতিক দলের অর্থ ব্যাপক, এবং সেই রাজনৈতিক দলের ইতিহাস কী, এগুলো দেখা উচিত। স্বাধীন বাংলাদেশের ইতিহাস কী, বর্তমানে জনসম্পৃক্ততা কতটুকু, জনগণের মতামত কী, এই বিষয়গুলো বিবেচনা করলে সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ধারা অনুযায়ী আসলে জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার কোনো সুযোগ থাকে না। হ্যাঁ, যদি এরকম হতো যে আপিলেট ডিভিশনের মাধ্যমে চূড়ান্ত বেশ কিছু রায় হয়েছে জামাতের প্রধান থেকে শুরু করে জামাতের অনেক নেতার বিরুদ্ধে, যে তারা সুনির্দিষ্ট এই সন্ত্রাসী কাজ করেছে, এজন্য তাদের 10 বছর, 5 বছর, 4 বছর জেল, এরকম হলো একটা কথা ছিল। কিন্তু যেহেতু জামাত সন্ত্রাসী, এটা আদালতের মাধ্যমে এখন পর্যন্ত কোনো রায় প্রমাণিত হয়নি। রায় হলে তখন ভিন্ন ছিল। অতএব সরকারের কাছে মনে হয়েছে আর করে দিল, এটা তো প্রবৃত্তির অনুসরণ, এটা তো আইন, আদালত বা যুক্তির ধার ধারল না। অতএব এখন যাই হোক, আইনি মোড়কে যেহেতু করেছে, এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে জামাত শিবির বাংলাদেশে নিষিদ্ধ। তারা যদি রাজনীতি করে, সরকারের নির্দেশ উপেক্ষা করে, তাহলে সরকার যেভাবে ব্যাখ্যা করবে, অপরাধের ধরন অনুযায়ী 4 বছর থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত সাজা হতে পারে, 50,000 থেকে 50 লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। এবং এই জামাত ইসলামীর বা শিবিরের নির্বাহী পদ যা ধারণ করবে, আমির, নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, বা আরও যদি বলতে পারি যে নির্বাহী পরিষদের সদস্য যারা, এই আইনের ধারা বিশ্লেষণে কর্মপরিষদ বা অন্যান্য নেতাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয় না। নির্বাহী পরিষদ সদস্যদের 4 বছর থেকে 24 বছর পর্যন্ত সাজার বিধান রয়েছে, হতে পারে, তাদেরকে দায় নিতে পারে যদি তাদের বিরুদ্ধে কোনো হত্যা মামলা কিংবা অ্যাটেম্পট টু মার্ডার এরকম কোনো অভিযোগ প্রমাণিত হয়। কিন্তু অভিযোগ প্রমাণিত না হলে জাস্ট এই নিষিদ্ধ সংগঠন করে বা সমর্থন করে, এটা করলে আদালতে আসলে তাদের বিরুদ্ধে শাস্তির সুযোগ নেই। তবে অর্থায়ন করলে তার বিরুদ্ধেও কিন্তু আদালতে ব্যবস্থা নিয়ে শাস্তির আওতায় আনা সম্ভব। এখন এটা ডিপেন্ড করে সরকারের উপর। সরকার যদি চায় জামাতের নেতাদের আইনি প্রক্রিয়া 4 বছর থেকে 24 বছর পর্যন্ত বিভিন্ন পর্যায়ের নেতাদের সাজার ব্যবস্থা করতে পারে, এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তারা জামাতের যদি কোনো সহিংস কাজ সরকার দেখাতে চায় বা দেখায়, সেই কাজে সমর্থন করেছে বা অর্থ দিয়েছে, এগুলো অনুযায়ী 2 বছর, 4 বছর বিভিন্ন মেয়াদে সাজার দেওয়া সম্ভব। অতএব এই নিষিদ্ধ করা মানে শুধু রাজনীতি করতে পারবে না তা না, আইনি হয়রানির সুযোগ রয়েছে, জেল জরিমানা করার সুযোগ রয়েছে। এটা জামাতকে বুঝে শুনে কিন্তু এগোতে হবে। এজন্য
যেহেতু সবাই পরামর্শ দিচ্ছে জামাতকে এখন চুপ থাকাটাই বেটার, তাহলে সরকার তাদেরকে অযথা এভাবে হয়রানি করতে যাবে না, কারণ সরকার জানে যে এটা তাদের উদ্দেশ্য হচ্ছে এখন আন্দোলন থামানো। তাই আন্দোলন নিয়ে সরকার ব্যস্ত থাকুক, জামাত নিয়ে ব্যস্ত না থাকুক। আইনের 6 নম্বর ধারায় শাস্তির কথা বলা হয়েছে। বিশেষ করে 4 বছর থেকে 14 বছর সাজার কথাটাই বারবার উঠে এসেছে। সশ্রম কারাদণ্ড, এর সাথে অর্থদণ্ড হতে পারে অপরাধের ধরন অনুযায়ী। তবে যেহেতু এটা নির্বাহী আদেশে, জামাত ইজিলি ফিরতে পারবে। এর মানে এই সরকারও যদি চায়, কয়েকভাবে জামাতের ফেরার সুযোগ রয়েছে। কোর্ট যদি এই প্রজ্ঞাপন স্থগিত করে তাহলে জামাত রাজনীতি করতে পারবে, এবং স্থগিত করে বা বাতিল করে দেয়। এবং এই সরকার অথবা যে কোনো সরকার যদি এই প্রজ্ঞাপন উইথড্র করে তাহলে ইজিলি তারা রাজনীতি করতে পারবে। বিশেষ করে নির্বাহী পরিষদ সদস্যরা ঝুঁকিতে রয়েছেন। অতএব আপাতত সরকারের সিদ্ধান্তটা মেনে নিন, তারপরে খেলাটা দেখেন যে জনগণ কি খেলা খেলে। জামাতের এই মুহূর্তে খুব সাবধানে এগোনো উচিত বলে মনে করি। জনগণ মানছে না, সমস্ত রাজনৈতিক দল তাদের পক্ষে, এর মানে এই নয় যে তাদের কিছু করতে পারবে না। সরকার চাইলে তাদের সাজা দিতে পারবে, আর সাজাপ্রাপ্ত হওয়া এটা ভালো কাজ নয়। এই সরকারও যদি কাউকে সাজা দেয়, যদিও বিএনপিকেও তো সাজা দিয়েছে, বৈধ দলকেও তো সাজা দেয়, মূলত একই রকমের। বিএনপির যে পরিমাণ লোককে সাজা দিয়েছে সরকার, এই নিষিদ্ধ সংগঠন হিসেবে জামাতের বিচার শুরু করলেও ওই পরিমাণ লোককে সাজা দেওয়া কঠিন হয়ে যাবে। অতএব সবচেয়ে বড় নিষিদ্ধ দল এখন বিএনপি। তারপরও আইন বুঝে এগোনো দরকার। সাধারণ জামাত শিবির সমর্থকদের উদ্দেশ্যে এই আলোচনা গুরুত্বপূর্ণ। আমি কিন্তু নিরপেক্ষ বিশ্লেষক হিসাবে, আইনের ছাত্র হিসাবে আপনাদেরকে আইনটা জাস্ট বুঝালাম যে কত বছর কি সাজার সুযোগ রয়েছে। সরকার চাইলে নাটক করে হলেও কিভাবে কি আপনাদেরকে সাজা দিতে পারে।